আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি চতুর্থ প্রজন্মের ব্যাংক এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তারেক রিয়াজ খান। মিস্টার রিয়াজ খানের ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার প্রায় ৩ দশকের। আমরা জানতে চাইব বাংলাদেশে বর্তমানে ব্যাংকিং খাতে যে সংকট চলছে সেই ক্ষেত্রে এনআরবি ব্যাংকের সেই সংকট কাটিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং বাংলাদেশের অর্থনৈতিক যে নবনির্মাণের কাজ চলছে সেক্ষেত্রে ভূমিকা কতটুকু। মিস্টার তারেক রিয়াজ খান, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি তো সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন, তার আগে আপনি পদ্মা ব্যাংকে নেতৃত্ব দিয়েছেন এমডি হিসেবে। আপনার সামনের দিনগুলোর কর্মকৌশল কি? ধন্যবাদ এমটিভিকে। আমাদের ব্যাংকের তরফ থেকে আপনাকে প্রথমে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনারা সবাই জানেন যে গত প্রায় 15 থেকে 17 বছরের এই ব্যাংকিং সেক্টরের অবস্থানপনা বা মিসম্যানেজমেন্টের কারণে যে ব্যাংকিং সেক্টরে যে একটা ম্যাসিভ ডাউনফল হয়েছে, সেটা হচ্ছে আনকন্ট্রোল করাপশন, বিভিন্ন ধরনের মানি লন্ডারিং এবং বিভিন্ন ধরনের রেগুলেটরি যে কমপ্লায়েন্সের ব্রিজগুলোর হয়েছে, এগুলোর কারণে আজকে ব্যাংকিং সেক্টর পুরোটাই কিন্তু একটা ধ্বংসস্তূপের কাছাকাছি। কিন্তু রিসেন্ট রেভলিউশন এবং বাংলাদেশ 2.0 ইনিশিয়েট করার পরে আমাদের নিউ অনারেবল গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্যারের লিডারশিপে আমাদের যে ব্যাংকিং সেক্টরের রিফর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটার মূল মন্ত্রই হচ্ছে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং একটা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচার আমরা আমাদের এই ব্যাংকিংয়ে আমরা আসলে ঢেলে সাজাতে চাই। তো তারই পথ ধরে আপনারা হয়তোবা সবাই জানবেন যে আমাদের এনআরবি ব্যাংক পিএলসি অ্যাজ পার্ট অফ দি ব্যাংকিং সেক্টর রিফর্ম আমাদের বোর্ডটাকে রিকনস্টিটিউট করা হয়েছে এবং সেটার মেইন অবজেক্টিভই ছিল গভর্নেন্স, কমপ্লায়েন্স, রিস্ক ম্যানেজমেন্টের ফান্ডামেন্টাল যেগুলো আছে আমাদের বাংলাদেশ ব্যাংকের, সেগুলোকে স্ট্রেংথেন করা এবং আমাদের যে গ্রাহক, যেই একটা বিশাল আমাদের একটা বেজ রয়েছে, তাদের কনফিডেন্সটাকে বাড়িয়ে দেওয়া এবং ট্রাস্ট বা পাবলিক ট্রাস্ট যেটা যে অন ব্যাংকিং সেক্টর, সেটাকে আসলে এনহান্স করা বা বাড়িয়ে দেওয়া। তো তারই পথ ধরে আমাদের নতুন একটি পরিচালনা পর্ষদ আমরা পেয়েছি, অ্যাপয়েন্টেড বাই বাংলাদেশ ব্যাংক, এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের, তিনি চার্জ নেওয়ার পরে এন্টায়ার বোর্ড আমাদের ম্যানেজমেন্টকে যেটা মেসেজ আমাদের পাস অন করেছেন, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। এই কারণে আমরা বলবো যে আমরা সবাই প্রফেশনাল ব্যাংকার। আমাদের কোর এজেন্ডা হচ্ছে আমাদের ব্যাংকিং ফান্ডামেন্টালটাকে স্ট্রেংথেন করা এবং ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইকোনমিক ইমানসিপেশনে আমাদের দেশের এই অগ্রযাত্রার পেছনে আমাদের সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করা। বাট সেটা তখনই করতে পারবো যখন গভর্নেন্স, কমপ্লায়েন্স এবং রিস্ক ম্যানেজমেন্টের যে ফান্ডামেন্টালগুলো আছে, ট্রান্সপারেন্সির যে ব্যাপারগুলো আছে বা এথিক্যাল ব্যাংকিংয়ের যে ব্যাপারগুলো আছে, সেগুলোকে আমরা আমাদের লাইফে প্র্যাকটিস করতে পারবো। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করবো এবং শুকরিয়া আদায় করবো এই কারণে যে আমরা ঠিক এমন একটি পরিচালনা পর্ষদ আমরা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পেয়েছি, যে যারা প্রথম বোর্ড মিটিংয়ে আমাদের ম্যানেজমেন্টকে আসলে ইনস্ট্রাকশন দিয়েছেন টু এনশোর ট্রান্সপারেন্সি এবং প্র্যাকটিস এথিক্যাল ব্যাংকিং এবং গভর্নেন্স, কমপ্লায়েন্স আর রিস্ক ম্যানেজমেন্টের যেই বাংলাদেশ ব্যাংকের যে অনুশাসনগুলো আছে, সেগুলোকে কোনোভাবে যাতে আমরা ব্রিচ না করি এবং সেগুলোকে ফলো করি আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাওয়া। তো প্রথম যে পার্টটা আমি বলবো সেটা হচ্ছে গভর্নেন্স, কমপ্লায়েন্স, রিস্ক ম্যানেজমেন্ট, এথিক্যাল ব্যাংকিং এবং ট্রান্সপারেন্সি আমাদের এই ব্যাংকে আমরা প্র্যাকটিস করা এবং নিয়ে আসার জন্য কাজ শুরু করে দিয়েছি। 1994 সালে আপনার যাত্রা শুরু হয়েছিল বেক্সিমকোর ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। তার আগে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে পড়েছেন। আপনার স্বপ্ন কি ব্যাংকিং সেক্টর নিয়েছিল না কর্পোরেট জগৎ নিয়েছিল ভাবনাটা? এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ অনেকেই বলে যে আমি ব্যাংকিং আসলে অনেস্টলি আই নেভার ওয়ান্টেড টু বিকাম আ ব্যাংকার। মানে আমি ধানমন্ডিতে বড় হয়েছি, বেড়ে ওঠা। সো সেই আমলে বেক্সিমকো গ্রুপ কিন্তু বাংলাদেশের একটা আইকনিক কর্পোরেট এন্টিটি ছিল
আজকে যদিও সেটাও একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এই মিসম্যানেজমেন্ট এবং ল্যাক অফ গভর্নেন্সের কারণে। বাট আমরা যে সময় পাশ করে বেরিয়েছিলাম সে সময় ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একজন, আমি মার্কেটিংয়ে পড়ালেখা করেছি, সো আমাদের এই মার্কেটিং বা আমাদের ফ্যাকাল্টি অফ কমার্স, যেটাকে এখন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বলে, আমাদের সবারই ড্রিম ছিল যে বাংলাদেশের এই ধরনের একটা বড় কর্পোরেটে কাজ করব এবং সেখানে ম্যানেজমেন্ট ট্রেন হিসেবে কাজ করে আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করব। তো তারই পথ পরিক্রমায় কিন্তু আমার ম্যানেজমেন্ট ট্রেনির সেই রোল বেক্সিমকো গ্রুপে আমি শুরু করেছিলাম। বাট এর পরবর্তীতে আমার বড় ভাই, আমার একমাত্র বড় ভাই, তারই আমি বলবো যে ইন্সপিরেশনে যখন বেক্সিমকোর সিচুয়েশন অ্যাকচুয়ালি স্টার্টেড টু বিকাম আ বিট ডিফিকাল্ট অ্যাজ এ ওয়ার্ক প্ল্যাটফর্ম, তখনই ওনার ইন্সপিরেশনে আমি একটু ভাবা শুরু করলাম। তো তখনই আসলে ওই বহুজাতিক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রেনিং অফিসারের যেই ইয়েটা আমরা দেখতে পেরেছিলাম এবং সেটাতে অ্যাপ্লাই করে আমার এই ব্যাংকিং সেক্টরে আসলে আসার যাত্রা শুরু হয়েছিল। বাট গোড়া থেকে কখনো ব্যাংকে আমার ক্যারিয়ার হিসেবে ভাবার কোনো ড্রিম কিন্তু আমার ইনিশিয়াল ডেজে ছিল না। প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি ছিলেন, আলফালাহ ব্যাংকের কান্ট্রি হেড ছিলেন। এই সময়টায় অর্থাৎ আপনার গত যে 3 দশকে ব্যাংকিং যে ক্যারিয়ার, তার মধ্যে প্রায় 16-17 বছরের যে ধসটা, যেটা সুশাসন বললেন, গ্রাহকদের যে আস্থা, এটা যে তলানিতে গেল এবং বাংলাদেশে ব্যাংকিং খাতে যে একটা বড় বিপর্যয় এলো, সে সময়টা আপনি কাছ থেকে দেখেছেন। আপনার মূল্যায়নটা কি? মানে এটা কি কোনোভাবে এড়ানো যেত না? কিংবা আপনি যখন পদ্মা ব্যাংকেও আপনি যখন এমডি হিসেবে ছিলেন, সেই ব্যাংকটাও এক্সামের সাথে মার্চ করার কথা ছিল, একেবারেই দুর্বল ব্যাংক। তো আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে, কখনো নিজের মধ্যে কি অসহায়ত্ববোধ কাজ করতো? ক্যারিয়ার তো শুরু করেছিলাম মানে বাংলাদেশের বেসিক্যালি আইকনিক ফরেন কমার্শিয়াল ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডে। তো সেখানে 17 বছর কাজ করেছি এবং এই ব্যাংকিং সেক্টরের যেই ধসটা যখন আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসা শুরু করেছিল, তখনও ফরেন ব্যাংকে ছিলাম এবং আমরা একটু কোয়ারেন্টাইন্ড এনভায়রনমেন্টে আসলে কাজ করতাম। এটার মেইন রিজনই ছিল বাংলাদেশ ব্যাংকের যে অনুশাসন এবং আমাদের এই ঝুঁকি ব্যবস্থাপনার যে কালচারটা, সেটা তো আমরা আসলে ওই ধরনের প্ল্যাটফর্মগুলোতে প্র্যাকটিস করতে পেরেছিলাম। তখন ফিল করিনি, কিন্তু পরবর্তীতে যখন আসলে একটা চ্যালেঞ্জ নিয়ে ভাবলাম যে না, আমাদের এই মেইন স্ট্রিম ব্যাংকিং বা রুট লেভেল ব্যাংকিং, যেটা হচ্ছে আমাদের দেশীয় যে ব্যাংকগুলো আছে, সেখানে কাজ করার অনুপ্রেরণা আসলে আসলো। তো তখন প্রিমিয়ার ব্যাংকে জয়েন করেছিলাম, বাট তখনও কিন্তু সেক্টরের সিচুয়েশন অনেক বেটার ছিল। আমি সেখানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, চিফ অপারেটিং অফিসার এবং ক্যামলকো হিসেবে কাজ করেছি এবং এর পরবর্তীতে আবার একটি ফরেন কমার্শিয়াল ব্যাংক আলফালার কান্ট্রি হেড অফ ব্রাঞ্চেস অ্যান্ড রিটেল ব্যাংকিং হিসেবে কাজ করেছিলাম। বাট সেখানেও কিন্তু ওই যে ঝুঁকি ব্যবস্থাপনা কিংবা আপনার এই আমাদের এথিক্যাল ব্যাংকিং বা ট্রান্সপারেন্সির যে ব্যাপারগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। বাট পরবর্তীতে আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তো বেশ লম্বা সময় কাজ করেছিলাম। বাট আপনারা জানেন যে অত্যন্ত মানে উঁচু সারির একটি ব্যাংক, যারা ওই ঝুঁকি ব্যবস্থাপনার যে অনুশাসনগুলো আছে সেগুলোকে তারাও আসলে প্র্যাকটিস করে। এই যে কৌশলগত সাংগঠনিক যে রূপান্তর এবং তার মাধ্যমে আপনার একটা ক্যারিয়ারে, যেটা আমরা মানে সূচকে দেখতে পাই, যে তার মাধ্যমে আপনি অনেকগুলো ব্যাংকের মৌলিক উন্নয়ন এবং একটা প্রবৃদ্ধির পথে আপনি এগিয়ে নিয়েছেন। তো এখন আপনি যে ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন, এনআরবি, এই এনআরবি নিয়ে আপনার কর্মপরিকল্পনা কি? আমাদের আসলে স্ট্র্যাটেজিক প্ল্যানটা আমরা অলরেডি ডিজাইন করেছি আমাদের নেক্সট 5 ইয়ার্সের জন্য। আমাদের 23 থেকে 28-এর স্ট্র্যাটেজিক প্ল্যান এবং পরবর্তীতে আমাদের নতুন পরিচালনা পর্ষদ চার্জ নেওয়ার পরে এবং আমাদের অত্যন্ত ডাইনামিক অনারেবল চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, তার চার্জ নেওয়ার পরে আমাদের বেশ কিছু আমরা কৌশলগত পরিকল্পনা আমাদের পরিচালনা পর্ষদে দিয়েছে এবং সেটার মূল মন্ত্র হচ্ছে ব্যাংকে আমরা যে কোনো মূল্যে নাম্বার 1 আমাদের অবজেক্টিভ, সেটা হচ্ছে লিকুইডিটিটাকে আমরা এনশোর করব। এবং লিকুইডিটিটা এনশোর করার কতগুলো স্টেপস আছে, সেটা হচ্ছে আমরা ডিপোজিট মোবিলাইজেশন, অবভিয়াসলি আমরা 98টি ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চের মাধ্যমে আমাদের এই গ্রাহক পরিষেবা আমরা প্রদান করে আসছি আমাদের দেশব্যাপী, এবং আমাদের আরও 11টি শাখা এবং উপশাখা আমাদের এই মুহূর্তে লঞ্চিংয়ের পথে আছে। এর পরবর্তীতে প্রায় 109টি শাখা উপশাখার আমাদের লেভেলে আমরা চলে যাব এবং আমরা আমাদের এই এনআরবি ব্যাংক পিএলসিকে একটি নেশন ওয়াইড ন্যাশনাল লেভেল একটি ব্যাংকিং প্রতিষ্ঠানে আমরা আসলে রূপান্তর করতে চাই। আমরা আমাদের দূর দূরান্তের এই গ্রামান্তরের যেই আমাদের গ্রাহকরা আছেন তাদের কাছে আমরা পৌঁছে যেতে চাই এবং আমাদের একটা নতুন স্লোগান আমরা করেছি, সেটা হচ্ছে হরাইজন অফ আনলিমিটেড পসিবিলিটিস, এবং সেটার একটি মূল উপাদান হচ্ছে লক্ষ লক্ষ কাসা আমরা
কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্ট ওপেন করে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রথম পরিকল্পনা, এবং সেটা আমাদের এই ডিপোজিট মোবিলাইজেশনে আমাদের যাতে কস্ট অফ ডিপোজিটটাকে আমরা একটু সহনীয় পর্যায়ে নামানোর জন্য আমাদের লো কস্ট এবং নো কস্ট ডিপোজিটের দিকে আমরা আসলে ফোকাসটা বাড়াচ্ছি, এবং লক্ষ লক্ষ কাছার মাধ্যমে সেটা আমরা ইনশাল্লাহ আমাদের পরিকল্পনার যা করেছি সেটা অর্জিত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। একদিকে ব্যাংকিং খাতের ধস, আর একদিকে বৈশ্বিক যে অর্থনীতির অনিশ্চয়তা, বিশেষ করে সাম্প্রতিক সময় ট্রাম্প প্রশাসনের যে অধিক হারে শুল্ক আরোপ, যেটা 3 মাসের জন্য স্থগিত করা হলেও অনিশ্চয়তা কাটেনি। এই সব চ্যালেঞ্জের মধ্যে আপনার লক্ষ্য কি এই চ্যালেঞ্জ মোকাবেলায়? আসলে এটা তো একটা গ্লোবাল চ্যালেঞ্জ, মিনিং এখন আমরা সবসময় যেটা দেখেছি যে আমাদের WTOর আওতায় একটা ফ্রি মার্কেট ইকোনমির কথা আমরা সবসময় আসলে আমাদের ইয়াং বয়স থেকে আমরা দেখে এসেছিলাম, বাট এখন সাডেনলি প্রোটেকশনিজমের দিকে আমাদের একটি মহাশক্তি বা পরাশক্তি তারা সেদিকে এগিয়ে যাচ্ছে। বাট আমার যেটা মনে হয় যে আমাদের পুরো গ্লোবাল ইকোনমির একটা রেজিলিয়েন্স আছে, এবং সেটা কোনো একটা ফিক্সড একটা ফান্ডামেন্টালের উপরে আসলে ডিপেন্ড করে এই পৃথিবীর ইকোনমি চলে না। একটি পার্টিকুলার দেশ যদি সেই ধরনের একটু প্রোটেকশনিজমের কোনো পলিসি যদি নেয়, সেটাকে ঠিক এনকাউন্টার বলবো না, সেটাকে আমাদের ইকোনমিক লাইফের পার্ট করে আমাদেরও একটু নতুনভাবে স্ট্র্যাটেজাইজ করতে হবে। বিগত সময়ে যে 9-6 চক্কর, অর্থাৎ 6 আমানত সংগ্রহ, 9 ঋণ দেওয়া, এর নামে ধরেন খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি করা, ব্যাংক লোপাট করা, তারপরে ঋণের নামে জালিয়াতি করে অর্থ পাচার করা, এইরকম একটা মহোৎসব ছিল। এখন যে বর্তমান অবস্থা, বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ইতিমধ্যে প্রথম ধাপে 9টি, পরের ধাপে 3টি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে, সংস্কার প্রায় 15টি, এখন 15টি ব্যাংকে তারা পরিবর্তন এনেছে পরিচালনা পর্ষদে। তো এখন তো দেখা গেছে যে আমানত সংগ্রহের হার বেড়েছে 10% উপরে, এবং এটা দেখা যাচ্ছে যে ঋণে প্রায় 16% পর্যায়েও ঋণ যাচ্ছে। তো এতে করে এই উচ্চমাত্রায় ঋণ নিয়ে ক্ষুদ্র মাঝারি যারা গ্রাহক আছে, তাদের জন্য কতটা মানে কষ্টসাধ্য হবে ব্যবসা পরিচালনা করা, আর প্রবৃদ্ধি কতটা আসবে, চ্যালেঞ্জটা কতটুকু? মোটা দাগে কি এটা অর্থনীতির প্রবৃদ্ধিকে আরেকটু স্লোথ করে দেবে না? 9 আর 6 যখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল তখন কিন্তু এটা একটা সাররিয়াল, আমরা মাঝে মাঝে যেটা বলি যে যেটা আসলে রিয়েলিস্টিক না, একটা আনরিয়েলিস্টিক একটা রেট, এবং প্রবাবলি সেটা একটা পলিটিক্যাল কোনো ডিসিশন ছিল, আমরা যতদূর আসলে জানি, বা পপুলিস্ট ডিসিশন ছিল। তো আপনি সবসময় দেখবেন যে আসলে রেট ফিক্সেশন কিন্তু আমরা ব্যাংক করি না, বা বাংলাদেশ ব্যাংকও আসলে রেট ফিক্সেশন করে না। রেটটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যে আমাদের অর্থনৈতিক যে অ্যাক্টিভিটি আছে সেখান থেকে এটা মার্ক টু মার্কেট, মিনিং মার্কেটই আসলে ড্রাইভ করবে যে আসলে এই টাকার চাহিদা বাড়ছে কি কমছে। এবং আপনারা দেখবেন যে এমন এক সময় আমরা দেখেছি সিগনিফিকেন্টলি হাই ইনফ্লেশন, কিন্তু রেটটাকে আবার কার্ভ করে নিচের দিকে আর্টিফিশিয়ালি নামিয়ে রাখা হয়েছিল। এবং আপনি ঠিকই বলেছেন, এই ধরনের একটি আর্টিফিশিয়াল ইন্টারভেনশনের কারণেই কিন্তু আসলে খেলাপি ঋণের মহোৎসব, টাকা পাচার এবং টাকা চুরির মহোৎসব কিন্তু তৈরি হওয়ার যেই আসলে ফান্ডামেন্টাল প্ল্যাটফর্ম, সেটা কিন্তু তখনই সূচিত হয়েছিল। আজকে আমরা অনেকে বলছি যে যেহেতু এখন মার্ক টু মার্কেটও নেই এবং এই যে রোলিং অ্যাভারেজের রেটও নেই, মানে আসলে মার্কেটই ডিসাইড করবে যে মার্কেটের কী লেভেলের আসলে রেট বা কোথায় যাবে। তো আজকে এই রাইজিং রেট এনভায়রনমেন্টের কারণে কিন্তু ইনফ্লেশনারি প্রেশারটা কিন্তু কমা শুরু করেছে। আপনি দেখবেন যে যখন আসলে রেট বেড়ে যায় তখন কিন্তু ফান্ড ফ্লোটা কিন্তু আসলে একটু অ্যাড্রেসড হয় বা অ্যারেস্ট হয়। শ্রীলঙ্কা যখন আর্থিক পরিস্থিতি তৈরি হলো, দেউলিয়ার মতো জায়গায় গেল, তখন এখানে আগের রেজিমের অনেকে বলতেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, কিন্তু বাংলাদেশে তো সেরকমটা হয়ে গেল। কিন্তু তারতম্য হলো যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালো এবং তাদের মূল্যস্ফীতি ঋণাত্মক পর্যায়ে চলে গেল। আমরা কেন পারলাম না? আসলে শ্রীলঙ্কার ইকোনমিক ফান্ডামেন্টাল আর বাংলাদেশের ইকোনমিক ফান্ডামেন্টালের অনেক তফাৎ রয়েছে। শ্রীলঙ্কা অনেক ছোট দেশ, মানে বেসিক্যালি আমি এরিয়া ওয়াইজ, সাইজ ওয়াইজ আমি একটা দেশের আমি বেসিক্যালি ছোটো বা বড়োর এই ডেফিনেশনে যাচ্ছি না। আসলে দেশের ছোটো বা বড়োর সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে জনসংখ্যা।
সো তাদের 2.5 কোটি জনসংখ্যার বিপরীতে আমাদের বাংলাদেশের আমাদের প্রায় 17.5 কোটি, যার ভিতরে প্রায় 16 কোটি আমাদের রেসিডেন্ট বাংলাদেশি এবং প্রায় 1.5 কোটি আমাদের এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি রয়েছে। সো আমাদের ইকোনমিটা কিন্তু অত সহজ সরল না, ইটস এ কোয়াইট কমপ্লেক্স ইকোনমি। এবং আমাদের কিন্তু আবার ইন অ্যাডিশন টু গ্লোবাল ট্রেড, আমাদের ইন্টারনাল মানি সার্কুলেশনটা কিন্তু শ্রীলঙ্কার তুলনায় কয়েকশো গুণ বড়, আপনারা বুঝতেই পারছেন। সো শ্রীলঙ্কায় যেটা হয়েছে, শ্রীলঙ্কারও ওই একই অবস্থা, তাদের ওই পূর্ববর্তী যে সরকার এবং তাদের বিভিন্ন ধরনের ইমপ্রপার বা ইনডিসিশনের কারণে তাদের একটা ডাউনফল হয়েছিল। বাট আমাদের ক্ষেত্রে আপনি দেখবেন তাদের কিন্তু প্রায় 50 থেকে 60% তাদের ইনফ্লেশন উঠে গিয়েছিল। আমাদের কিন্তু সেই লেভেলে জানি, বিকজ কেন, বাংলাদেশের আমাদের ফুডের আমাদের সাপ্লাই বা ফুড অথরিটি সেগুলো কিন্তু রয়েছে। আমরা আমাদের নিজেদের সব কিছুই আমরা কিন্তু উৎপাদন করি। আজকে আপনি এই একেবারে ধান চাল থেকে শুরু করে, আপনি হাঁস মুরগি থেকে শুরু করে, আমাদের মিটের সাপ্লাই, আমাদের গরু ছাগল থেকে শুরু করে, আজকে আমাদের প্রত্যেকটা উপাদান আমরা কিন্তু নিজেরা আসলে তৈরি করি। এবং এই কারণে কিন্তু আমাদের মানে সিগনিফিক্যান্ট একটা ইকোনমিক ডাউনটার্ন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা সেই ব্র্যাকেটের নিচে চলে যাইনি। আমরা কিন্তু ওই ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশের অর্থনীতি কিন্তু পৌঁছেনি। এবং আমাদের একটা রেজিলিয়েন্স আছে, ইকোনমিক রেজিলিয়েন্স। এবং এই কারণেই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা সূচক উপরের দিকে যাচ্ছে। আপনি আজকে, আমি কিছুক্ষণ আগে বলেছি, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ যেটা আপনার 14 বিলিয়নে নেমে এসেছিলো, সেটা কিন্তু উঠে এখন 26 বিলিয়নে পৌঁছে গেছে। আমাদের এক্সপোর্টের ফোরকাস্টে এই ফিসক্যাল ইয়ারে $52 বিলিয়ন। এবং এক বছরে মানে আমাদের হিস্টোরিক্যালি আমাদের কোনো মাসের হাইয়েস্ট এক্সপোর্ট প্রসিড রিয়েলাইজেশন আমরা গত মাসে দেখতে পেরেছি। আমরা এক মাসে $3 বিলিয়ন ইনওয়ার্ড রেমিটেন্স দেখতে পেরেছি। সো এই জিনিসগুলো আসলে ভাই শ্রীলঙ্কায় তো নেই। এই রেজিলিয়েন্সের যেই পার্টটা, সেটা কিন্তু আমাদের এই দেশের মানুষের ভেতরে আছে, অর্থনীতিতে আছে। এবং তাদেরটা যেমন খুব চাকাটা হয়তো বা তাড়াতাড়ি ঘুরিয়ে তারা 40-50% ইনফ্লেশন থেকে নামিয়ে এটা 4 এবং ঋণাত্মকে নিতে পেরেছে। আমাদের ইকোনমি কিন্তু অনেক কমপ্লেক্স, ইট ইজ নট ভেরি সিম্পল কম্পেয়ার টু হোয়াট উই সি ইন শ্রীলঙ্কা। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। বাট আমি সবাইকে বলবো, এবং আমাদের দর্শক আপনারা যারা শুনছেন, আমি বলবো যে আমাদের একটা দেশের ইকোনমিক আউটলুক অত্যন্ত পজিটিভ। আমাদের একটু ধৈর্য ধরে এইগুলোকে মোকাবেলা করতে হবে সবাই একসাথে। মানে আমাদের দেশবাসী, আমাদের আমরা ব্যাংকার যারা আছি, প্রফেশনাল ব্যাংকার, আমাদের রেগুলেটর, আমাদের অথরিটি এবং দেশের আপামর জনসাধারণ, সবাইকে ধৈর্য রেখে একসাথে সেটাকে মোকাবেলা করে আমাদের আগামী দিনের পথ চলে। এবং আগামী আমাদের বাংলাদেশ 2.0-কে আমরা রিয়েল স্বপ্নের 2.0-তে কনভার্ট করতে চাই। শিকড় থেকে শেখরে আসার পেছনে অনেক সংগ্রাম থাকে, অনেক ত্যাগ থাকে। আপনি প্রায় 3 বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে আছেন ক্যারিয়ারের, অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক একটা ব্যাংকের। এরপরে আর কোনো শেষটাতেই তো আপনার জীবনের সংগ্রামের গল্প শুনতে চাই। অ্যাজ এ প্রফেশনাল ব্যাংকার আমি সবসময় যেটা বলবো যে প্রত্যেকের জীবনে আসলে শুধু একমাত্র আমি আজকে হয়তোবা ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও লেভেলে পৌঁছে গেছি দেখে আমারই সংগ্রাম আছে, কারণ এই প্রত্যেকটি ব্যাংকারেরই কিন্তু তার জীবনের একটি গল্প আছে, একটি সংগ্রাম আছে প্রত্যেকে। সে আজকে আমাদের যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যে মাত্র একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে আমাদের এই ব্যাংকে ঢুকেছে, তার কিন্তু এই সংগ্রামের আসলে যেই সুন্দর সামনের দিনের গল্প সেটা কিন্তু রচিত হয়ে গেছে। সো আমারও এই ধরনেরই একটা ইয়াং প্রফেশনাল থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে কিন্তু আমার প্রচুর আসলে আমাকে সংগ্রাম করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে এবং নিজেকে কিন্তু আবার আপডেট করতে হয়েছে নিজেকে। কিন্তু আমি বলবো যে যেমন আমার অ্যাকাডেমিক ওরিয়েন্টেশনের পরে আমার যে প্রফেশনাল যে ট্রেনিংস এবং ওরিয়েন্টেশন সেগুলোর পেছনে প্রচুর সময় আমাকে আসলে দিতে হয়েছিল। এবং চড়াই উতরাইও দেখেছি জীবনে, যে এক প্ল্যাটফর্ম থেকে আবার আরেক প্ল্যাটফর্মে গিয়ে সেই নতুন প্ল্যাটফর্মকে এমব্রেস করা, সেই কালচারকে এমব্রেস করা, নিজের যে স্ট্র্যাটেজিক প্ল্যান আছে সেগুলোকে আবার সবাইকে সেই প্ল্যানের পার্ট করতে পারার একটা কর্মক্ষেত্র তৈরি করা, সেই স্ট্রাগলগুলো কিন্তু আমি লাইফে আমি নিজেও আসলে সম্মুখীন হয়েছি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন চতুর্থ প্রজন্মের ব্যাংক এনআরবি ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তারেক রিয়াজ খান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।